কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়রের দিকের জানালায় কে দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখতে পাবো। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো, অথচ কিসের যে ভয় তাও জানি নে। এমন ভয় যে কিছুতেই শিয়রের জানালার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানালার গড়াদিতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। বাংলা সাহিত্যের রহস্যময় অন্ধকার অলিগলি থেকে উঠে আসা এক প্রায় বিস্মৃত চরিত্রকে নতুন করে আলোয় আনার প্রয়াস রোল সাউন্ড গপ্পর নতুন পর্ব ভৈরবতান্ত্রিক ও মেডেল। এই এপিসোডটি এক অভিনব ফিউশন, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল এবং বিরজা হোম ও তার বাধা এই দুই গল্পের আবহ, ভাবনা ও নির্বাচিত অংশ মিলেমিশে তৈরি করেছে এক নতুন রহস্যপাঠ। এই গল্পের কেন্দ্রে রয়েছেন ভৈরবতান্ত্রিক, বাংলা সাহিত্যের এক কম চর্চিত কিন্তু প্রবল ক্যারিজম্যাটিক তান্ত্রিক চরিত্র। জনপ্রিয়তার নিরিখে তিনি হয়তো অনেকটাই আড়ালে থেকে গেছেন, বিশেষত কিংবদন্তি তারানাথ তান্ত্রিকের বিপুল খ্যাতির পাশে। কিন্তু ভৈরবতান্ত্রিকের ভেতরে আছে এক আলাদা স্বর, গভীর, অস্বস্তিকর এবং অনেক বেশি বিপজ্জনক। তার তন্ত্রসাধনা লোককথার রোমাঞ্চ নয়, বরং তা এক কঠোর, রহস্যময় এবং কখনো কখনো ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এই পর্বে মূল গল্পগুলির প্রতি শ্রদ্ধা রেখেই এক নতুন আখ্যান নির্মাণ করেছেন সম্মান রয়। এই ফ্যান ফিকশনের মধ্যে দিয়ে তিনি যেন ভৈরবতান্ত্রিককে নতুন করে পুনরুজ্জীবিত করেছেন, এক অবমূল্যায়িত চরিত্রকে আবার পাঠক শ্রোতার কল্পনায় ফিরিয়ে এনেছেন। এখানে তন্ত্র কেবল অলৌকিক চমক নয়, তা হয়ে ওঠে ক্ষমতা, লোভ, বিশ্বাস এবং মানুষের অন্ধকার আকাঙ্ক্ষার প্রতীক। শব্দ, নীরবতা আর অদৃশ্য আতঙ্কের মিশেলে রোল সাউন্ড গপ্পর এই বিশেষ পর্ব আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অভিজ্ঞতায়, যেখানে বিভূতিভূষণের জগৎ আর সমকালীন কল্পনার সেতুবন্ধনে জন্ম নেয় এক নতুন রহস্য। হেডফোন কানে দিন, কারণ ভৈরবতান্ত্রিক ফিরে এসেছেন, আর তার সঙ্গে এসেছে এমন এক গল্প যা সহজে ভুলে যাওয়া যায় না। শুরু হচ্ছে ভৈরবতান্ত্রিক ও মেডেল। কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখে ভুল দেখে থাকব, বা ওই রকমই কিছু। কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটি মিথ্যে বা অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি। আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটি খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতেই একথা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগবালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থই আছে, এবং যে সময়ের কথা বলছি, মানে এখন থেকে বছর 4 আগে, তখনও সম্পূর্ণ সুস্থই ছিল। আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিছু দেখিনি, কিন্তু অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে
হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতেই অন্য একটি ছেলে বলে উঠল, স্যার স্যার কামিককে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে। কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামের ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে। আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মৌলিক নামের ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম, তাও দেবে না বলছে। ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম, কই কি মেডেল দেখি? পেলে কোথায় মেডেলটা? ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়, তারই কোনো কিছুতে সুধীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব ভরে দেখাতেও চাইবে। এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছলো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম। কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়। মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গড়নের। মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না। ও পিঠ উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা আছে। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যেই অনেকগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, যাও বসকে, সব ভিড় করো না এখানে। একটি ছেলেকে বললুম, এই যে কি লেখা আছে মেডেলের গায়ে পড়ো তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, ক্রাইমিয়া সিভাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা। ও, আর ও পিঠে সার্জেন্ট SB পার্কিন্স, 6 ড্রাগন গার্ডস, 1854 সাল। দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সিভাস্টোপোল, চার্জ অফ দি লাইট ব্রিগেড। কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে এই মেডেল কোথা থেকে আসে? সুধীর, এদিকে এসো। এই মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কিনা স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসেব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স এই মেডেল পায়। তখন তার বয়স যদি 20 বছর হয়ে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মরে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব আগেই ঠিক করে রেখেছিলুম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাঁকে মেডেলটা দেখালে খুশি হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম। সোমবার ফেরত দেব বললুম। স্কুলের ছুটির পরে
বাসা থেকে স্যুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম। দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব একটা জোরে হাঁটিনি। আমার গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে এখানে আর একজনের কথা বলা জরুরি। কেমন করে ও কিভাবে তিনি এই কাহিনীর সাথে যুক্ত তা আপনারা খুব শিগগিরই আবিষ্কার করবেন। ভৈরব চক্রবর্তী আমাদের গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। সকলেই শ্রদ্ধা করত এবং মানত তাকে। 1 প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্রযাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন। বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও একেবারে পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে 2টি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে তিনি ব্যাকরণ শেখাতেন। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেক দিন কলকাতা বাসের পর। তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তেই হাঁটছিলুম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে নিয়ে আসতেন বরাবর। আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলুম আজ 15 দিন হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড় আনন্দ হলো। সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম। বৃন্দাবনকেও দেখাবো। যাওয়ার পথে ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কি বিভূতিবাবু, শহর থেকে আসা হচ্ছে? আরে এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, এই একটু আগে এলাম। তা আপনি কেমন আছেন? দিব্য, তবে বৃষ্টিটা না হওয়া অবধি শান্তি পাচ্ছি না। আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্যে। এর মধ্যেই হয়ে যাবে। ওর বাবাকে হতে হবে। অবশ্য বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফলে বৃষ্টি হয় নাকি? ভৈরব চক্রবর্তী কথাটা শুনে বললেন, আসুন একবার আমার বাড়িতে মাস্টার বাবু, আসুন আসুন দেখাই। ভৈরব চক্রবর্তী আমায় নিয়ে গেলেন তার ঘরের মধ্যে। সেখানে দেখি সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি। বেলকাঠ ও যজ্ঞী ডোমরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো। তামার টাটে নারায়ণ শিলা, সিঁদুর, বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণ এদিক ওদিক এখনও ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, এবার ফলাফলও দেখতে পারবেন খুব শিগগির। আমি বললাম, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নাকি? নিশ্চয়ই, নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড যে কত দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। দারুণ ব্যাপার। আপনার কাছে এসে শুনতে হবে তো একদিন সেসব বিবরণ। তা আসবেন কোন মাস্টার বাবু। বলেই কেন জানি না হঠাৎ তিনি গম্ভীর হয়ে গেলেন। মাথা উঁচু করে আনমনা হয়ে কিসের যেন একটা গন্ধ শুঁকতে লাগলেন। কি হলো চক্রবর্তী মশাই? একটা গন্ধ এখানে তো পাওয়ার কথা নয়, তবু কেন আপনি পাচ্ছেন না? কই না তো, কি গন্ধ? কিভাবে বোঝাই? ইঁদুর মরা আর আয়োডিনের একটা মিশেল গন্ধ। পাচ্ছি না তো।
ভৈরব চক্রবর্তী এবার একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। মাস্টারবাবু, আপনি কি সোজা স্কুল থেকে আসছেন, না পথে অন্য কোথাও গেছিলেন? সোজা স্কুল থেকেই তো আসছি। কেন বলুন তো? না, কিছু না। একটু সাবধানে থাকবেন, কোনো কিছু হলে আমাকে খবর দেবেন। ভদ্রলোক কি বলতে চাইছেন বুঝলাম না, তবে খুব একটা ইচ্ছেও হচ্ছিল না সেই সময়। আমার এমনিও এই সকল তন্ত্রমন্ত্রে কোনো ভরসা ছিল না। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেলাম ওনার বাড়ি থেকে। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামল একটু একটু। বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে। অনেকটা উঁচু পাড়, নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকটা উঁচু, জল অনেক নিচে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল। আমার লাফ দিয়ে পাড় থেকে জলে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করল। দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠল। লাফাই, দিই লাভ। অথচ বর্ষার খরস্রোতা নদী, কুটো ফেললেও দুখানা হয়ে যায়। আমি সাঁতারও জানি না, পাড়ের নিচটাতে গভীর জল। ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সব সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম, কারণ যেন মনে হচ্ছিল এরপর আর আমার যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছুই নেই। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম। কি অদ্ভুত! এরকম হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলুম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চাও খেয়েছি। এসবেই ওরকমটা হয়ে থাকবে, নিশ্চয়ই তাই। বৃষ্টি যে কবে হবে! ভৈরব চক্রবর্তীর তুকতাকেও যদি কিছুটা হয়ে যায় একটু শান্তি পাই। বৃন্দাবনের বাড়ি গেলুম। বৃন্দাবনকে অনেক দিন পরে দেখে সত্যিই আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম। অনেক বছর ধরে জমানো অনেক দুঃখ সুখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই, ছাদে গিয়ে বসে গল্প করি, তবু একটু হাওয়া পাওয়া যাবে। আর শোন, তুই কিন্তু আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন। আর তুই চিন্তা করিস না, তোদের বাড়িতেও খবর দিয়ে দিয়েছে। দুজনে ছাদে উঠলুম। বাড়িটা দোতলা। ছাদের ওপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলায় ছাদে উঠে দেখলুম বাড়ির পিছন দিকটায় বাঁশের ভাড়ার বাঁধা। বললুম, এই বৃন্দাবন, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি? হ্যাঁ রে ভাই, কাকার ঘরটা না মেরামত করতে হবে। ওই উত্তর দিকের দেওয়ালটার গা থেকে তাই নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল। আমি ছাদে পায়চারি করতে লাগলুম। ছাদে কেউ নেই। ছাদটা অন্ধকার। যেদিকটায় রাজমিস্ত্রিরা ভাড়ার বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে পড়িনি কেন? বেশ হবে, লাফ দেব।
প্রায় দূরদমনীয় ইচ্ছে হলো লাফ দেবার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতেই হবে, দিই লাভ। এমন সময় বৃন্দাবন ছাদের ওপর এসে বলল, এই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ঘরে চলে আয়, মা চা পাঠিয়ে দিচ্ছেন। আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছল। আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম। তারপর বৃন্দাবন কতদূর খাবার দাবারের জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে গেলুম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না, এই উপযুক্ত অবসর। সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে, লাফ দিও না মূর্খ, লাফ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানি নে, এবং কিসে কি হলো তাও জানি নে। হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। এই 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 কি করছিস তুই? এই ভাই কি করছিস তুই? দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে। এ কি সর্বনাশ! তুই লাফ দিয়ে পড়লি দেখলুম যেন। ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে। কি হলো তোর? আমার মাথা ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছু জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে। সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কিরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি জানি মাথা ঘুরে পড়ে আমি যাইনি, লাভ আমি ইচ্ছা করেই দিয়েছিলাম। তবে ঠিক যেই সময়টাতে আমি লাভ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলুম না। বিছানায় শুয়ে বেশ সুস্থই বোধ করলুম। পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারেই ভুলে গিয়েছিলুম। বৃন্দাবনকে সেটা দেখালুম। ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই একটা ঘরে থাকি। একটা জিনিস লক্ষ্য করছি, যখন বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয়ে কোনোদিনই তো হয়নি। না, শরীরটা সত্যি খারাপ। শরীর খারাপ থাকলে মন দুর্বল হওয়াটাও খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিয়রের কাছে একটা বড় জানালা। জানালা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানালাটা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে, ঘণ্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিয়রের দিকের জানালায় কে দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখতে পাবো। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় তাও জানি নে। এমন ভয় যে কিছুতেই শিয়রের জানালার দিকে তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানালার গড়াদিতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলুম। কিছুতেই চাইব না। ঘুমোবার চেষ্টা করলুম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের পচা গন্ধ? আয়োডিন, লিন্ট, মলম প্রভৃতির উগ্র গন্ধের সঙ্গে
পচা ক্ষতের গন্ধ মেশানো। হঠাৎ ভৈরব তান্ত্রিকের বিকেলের কথাটা মনে পড়ে গেল। চক্রবর্তী মশাইও কি এই গন্ধটার কথাই বলেছিলেন? ঘরের চারিদিকে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপার। ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দৌড়ের চৌকাঠ পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নীরবতার মধ্যে ডুবিয়েও দিতে পারে। কে যেন আমার মনের ভেতর বলছে, চেয়ে দেখো, তোমার মাথার শিয়রের জানলার দিকে চেয়ে দেখো না। আমি চাইব না, কিছুতেই চাইব না শিয়রের জানালার দিকে। কিন্তু যে প্রভাবই হোক আমার ঘরের মধ্যে, দেওয়ালের এপিঠে, তার অধিকার নেই। বহুকাল ধরে আমার পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন এই ঘরে। এর মধ্যে কারও কিছু খাটবে না। আমার মনই আবার এই কথাগুলি যেন বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। জানালার ধারে কি যেন শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানালার গড়াদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার। ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে? একবার চেয়ে দেখবো জানালার দিকে জিনিসটা কি? হঠাৎ আমার মনে পড়ল, একটা ধাড়ি বেজি অনেকদিন ধরে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানালার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরেছে। এ তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ। পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কে এখানে আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়, অমনি জেগে উঠি। কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস পাই না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানালার গড়াদের উপর হয়ে যেতে শুনি। খুব মৃদু করাঘাতের শব্দ, যেন শব্দটা বলছে, চেয়ে দেখো, পেছন ফিরে জানালার দিকে চেয়ে দেখো। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে। ভাদ্র মাসের গুমোট গরম কিনা। দিনের আলো ফুটলে আর লোকজনের শব্দ কানে যেতেই রাত্রের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত ঘুম দিলুম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এই সময় একটা ঘটনা ঘটল। ও পাড়ার পথে আবার ভৈরব চক্রবর্তীর সাথে দেখা। আমায় দেখে তিনি বললেন, এই যে মাস্টার বাবু, সব ঠিক তো? কাল আপনি বাড়ি ফিরছেন দেখলুম, তখন অনেক রাত, তাই আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলেন। হ্যাঁ, আমি তখন ছাদে পায়চারি করছি। আপনার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা। আপনার বন্ধু বুঝি? বাঙালির মধ্যে এমন চেহারা, বেশ বেশ। আমি অবাক হয়ে চক্রবর্তী মশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক?
কাল রাত্রিরে? সে কি চক্রবর্তীমশাই? চক্রবর্তীমশাই আমার চেয়ে অবাক হয়ে বললেন, সঙ্গে লোক ছিল না বলছেন? একা যাচ্ছিলেন? আমি হেসে বললুম, হ্যাঁ তাই। চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না। তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া, এরকম আলো আঁধার দেখেছেন চোখে, অমন ভুল হয়? চক্রবর্তীমশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। বললেন, কি আশ্চর্য কাণ্ড! এতটা ভুল হবে চোখে? আম গাছের এইদিকে যখন আপনি টর্চ জ্বাললেন তখন স্পষ্ট দেখলুম আপনার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর আপনি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলেন। তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি আপনার পেছনে পেছনে যাচ্ছে। আপনার মাথার চেয়েও যেন এই এই 1 হাত লম্বা, আপনার একেবারে ঠিক পেছনে। তবে খুব ভালো দেখতে পেলুম না। অত দূর থেকে আর আধো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো আপনাকে ডেকে জিজ্ঞেস করি আপনার বন্ধুটি কে। চক্রবর্তীমশাইকে পুনরায় বুঝিয়ে বললুম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলুম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। শেষমেশ তিনি যেন কিছুটা মরিয়া হয়ে বললেন, মাস্টারবাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে তাহলে আমার ঘরটিতে একটিবার আসুন। আপনাকে একটি মাদুলি আমি বানিয়ে দিই। জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তবুও যদি কোনো বিপদের আশঙ্কা আপনার থেকে থাকে সেটা থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পাবেন। আমি এবার একটু বিরক্ত হলাম। আচ্ছা নাছোড়বান্দা লোক তো, আরে জানে আমি এসব বুজরুকিতে বিশ্বাস করি না, তাও জোর করছে। আমি তাকে বললাম, না চক্রবর্তীমশাই, আমার মনে হয় না তার প্রয়োজন পড়বে। আচ্ছা আজ এগোই, একটু তাড়া আছে। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গতকাল রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকেও সে কথা বলিনি। রাত্রের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে। বাউরি পাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছনে ফিরে চাইলুম কি যেন ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওঠা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে আধো অন্ধকারের এক অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়। মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মাত্র 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে। যেন মূর্তি নড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু বেশ স্পষ্ট দেখছি, 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলেই মূর্ছিত হয়ে পড়ে যেত, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী লাগছে।
নড়বার উপায় নেই মূর্তিটার সামনে থেকে। অসহায় এই অবস্থায় আমার গলা থেকে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। ব্যাস, আর কিচ্ছু মনে নেই। আমার জ্ঞান ফিরল পরদিন বেলায়। দেখলাম আমি বৃন্দাবনের ঘরের খাটের উপরে শুয়ে আছি। ঘর ভর্তি লোকজন, বৃন্দাবন, তার বাড়ির লোকজন, আমার প্রতিবেশী ভৈরব চক্রবর্তী, আর একজন অজানা বৃদ্ধ ব্যক্তি, আর সুধীর। কি ব্যাপার বললাম আমি। আমি এখানে কি করছি? আর সুধীর, তুমি এখানে কি করছো? বৃন্দাবন বলল, সব বলবো, তুই এখন এত ব্যস্ত হোস না। আমি অচেনা বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি কে? সুধীর বললে, আর দাদু। তোমার দাদু? কিন্তু তোমরা এখানে কেন? সুধীরের দাদু বললেন, আমি বলছি, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে, শুনলুম কি না। আপনার দেশের ঠিকানাটা তো জানতুম না, কিন্তু কোনো মতে স্কুলের হেডমাস্টার বাবুর কাছ থেকে তা জোগাড় করে আজ সকালেই আমরা এখানে এসে পৌঁছেছি। ও মেডেলটা আমার বাবাকে একজন গোরা সৈন্য দিয়ে যায়। আমি তখন জন্মাইনি। বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি। বেজায় মাতাল আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনল না। অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে। সেই দিনই সন্ধ্যার সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে মেডেল বেরুলো। আমি কলের পুতুলের মতো শুধু বললাম, ছাদ থেকে? পকেট থেকে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, আমার নিজের ভগ্নিপতি। মিথ্যে কথা তো বলবো না। আজ 27-28 বছর আগের কথা। ওটা আরো 2-1 নিয়েছে, তখনই ফেরত দিয়ে গেছে। বলে রাত্রে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই যত দ্রুত পারলাম এসে হাজির হলাম। কিন্তু কিন্তু আপনার সাথে ঠিক ঠিক কি হয়েছিল মাস্টার বাবু? আমি মনে করার চেষ্টা করলাম। বাউরি বাগান দিয়ে যাওয়ার সময়ের সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ল। বললাম, আমি বোধহয় অজ্ঞান হয়ে গেছিলাম ওই বাউরি বাগান দিয়ে যাওয়ার সময় একটা ভয়ঙ্কর মূর্তি দেখে। লম্বা ঢাউস টুপি পরা কোনো সাহেবের মূর্তি। কিন্তু কিন্তু তারপর কি হলো? তার পরের অংশ আমি বলছি। ভৈরব চক্রবর্তী ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তাঁর গলাটা তখন আর আগের মতো স্বাভাবিক ছিল না, কেমন যেন ভারী, সংযত আর অভিজ্ঞতার ওজন ভরা। তিনি বললেন, মাস্টারবাবু, আপনি সেদিন যখন বাউরি বাগানের দিকে যাচ্ছিলেন তখন থেকেই আমি অশান্ত বোধ করছিলাম। আগের দিন বিকেলে আপনার গায়ে যে গন্ধটা পেলাম, ওই ইঁদুর মারা আর আয়োডিনের মিশ্র গন্ধ, ওটা কোনো সাধারণ গন্ধ নয়। ওই গন্ধ মানেই অপঘাতে মৃত কারো উপস্থিতি।
বিশেষ করে যাদের দেহ বহুদিন মাটির নিচে পড়ে থেকেছে আর যাদের মৃত্যুর সঙ্গে অসম্পূর্ণ বাসনা জড়িয়ে আছে, তাদের ক্ষেত্রেই এই গন্ধটা বেশি দেখা যায়। আপনি বিশ্বাস করেননি সেটাও আমি জানতাম, তাই জোর করিনি। কিন্তু সেদিনও সন্ধ্যার পর যখন আমি ছাদে পায়চারি করছিলাম, তখন দেখলাম আপনি টর্চ জ্বালিয়ে একা ফিরছেন না। আপনার ঠিক পেছনে, হ্যাঁ ঠিক পেছনেই একটা লম্বা অবয়ব হাঁটছে, মানুষের মতো, কিন্তু মানুষের মতো নয়। মাথায় সেই পুরনো দিনের সাহেবি ঘোড়সওয়ার টুপি, থুতনির নিচে লোহার চেন। আমি সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলাম এ কোনো জীবিত মানুষ নয়। ওই জিনিসটা আপনাকে স্পর্শ করেনি তখনও, কারণ আপনার পকেটে ছিল ওই মেডেল। ওটা নিজের সম্পত্তি ভেবেই সে তখনও পুরো অধিকার ফলাতে পারেনি, কিন্তু ও আপনাকে অনুসরণ করছিল। বাউড়িবাগান ওদের এলাকা, যারা আর এই পৃথিবীতে জীবিত নেই। আপনি হয়তো জানেন না, বাউড়িবাগানের পাশেই ছিল একটা মস্ত বড় সাহেবদের গোরস্থান। আপনি যখন বাগানের মাঝখানে দাঁড়িয়ে ওকে স্পষ্ট দেখলেন, তখন আসলে ও আপনাকে ডাকছিল না, ও আপনাকে টানছিল। ঠিক যেমন নদীর ধারে আর ছাদের ওপর আপনি নিজেকে সামলাতে পারেননি, সেদিনও আপনি আর এক পা এগোলে ফিরে আসার রাস্তা থাকতো না। তখন আপনার জ্ঞান হারানোটাই একমাত্র রক্ষার কারণ। আপনাকে দেখতে পেয়েই আমি ছুটে গিয়েছিলাম। আমি বাগানের দিকে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে মন্ত্র জপ করি, সঙ্গে শালগ্রামের জল, মন্ত্রপুত ধূপ আর একটা পুরনো মাদুলি নিয়ে যাই। ওরা বলছিল আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি জানতাম অজ্ঞান নন, আপনাকে ধরা হয়েছে। আমি মন্ত্র পড়ে বাগানের সীমানা বন্ধ করেছি, যাতে ও আর আপনার কাছে আসতে না পারে। তারপর ওই মেডেলটা আপনার বুকের কাছ থেকে সরিয়ে আলাদা করে মন্ত্র বলে আবদ্ধ করেছি। যতক্ষণ না মেডেল প্রকৃত মালিকের হাতে ফিরছে, ততক্ষণ ও শান্ত হবে না। আজ আপনি বেঁচে আছেন মাস্টারবাবু, কারণ আপনি শেষ মুহূর্তে ফিরে এসেছেন। অনেকেই ফেরে না। সাহেবের আত্মা এখনো আছে, কিন্তু এখন সে বাধা। যতদিন ওই মেডেল ভুল হাতে না যায়, ততদিন আর কারো ক্ষতি হবে না। ভৈরব চক্রবর্তীর কথা শেষ হলে ঘরে গভীর নীরবতা নেমে এলো। আমি তখনও কিছু বলার শক্তি পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল নদীর পাড়ে, ছাদের কিনারায় আর সেই বাগানের মাঝখানে যে অদৃশ্য হাত আমাকে বারবার ডাকছিল, সে আসলে আমাকে নয়, নিজের জিনিসটাকেই চাইছিল। শেষ হলো আজকের গল্প ভৈরবতান্ত্রিক ও মেডেল। কণ্ঠ অভিষেক ভৌমিক, সম্মান রায় ও নভনীল ভট্টাচার্য। শব্দগ্রহণ স্বয়ং। শব্দ পরিকল্পনা নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনা ও পোস্টার ডিজাইন সম্মান রয়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ ভৈরবতান্ত্রিক এখানেই ফিরে আসবে বারবার।